আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের গ্রুপ 71 জিআইবিপির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এখানে আমাদের সাথে কিছু অতিথি আছেন। আসলে আমরা সবাই আমাদের এই সংগঠনের সদস্য। কেউ আমাদের সাথে বাইরে থেকে কাজ করেন, কেউ আমাদের সাথে সংগঠনের সাথেই হয়তো যুক্ত আছেন মানে কাঠামোতে। তো আমরা নিজেরাই একত্রিত হয়েছি, কারণ এই মার্চ মাসটা আমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ মাস। আহ, বদরুল হাসান ভাইকে আমি ফ্লোরটা দিতে চাই, যদি আপনাদের কারো তাড়া না থাকে, কারণ বদরুল হাসান ভাইদের এখানে অলরেডি সোয়া 10টা বেজে গেছে রাত, উনি বাইরেও ছিলেন। তো আমরা ওনার কথা শুনি। বদরুল হাসান ভাই, আমরা কথা বলছিলাম, আপনি যেহেতু একটু পরে জয়েন করেছেন, যে এই মার্চ মাসটা আমাদের জন্য ভীষণভাবে অর্থবহ। এই মার্চ মাসে আমাদের 26শে মার্চ, 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, তারপরে 7ই মার্চ, তারপরে 25শে মার্চের কালরাত্রি, সবকিছু মিলে মার্চ মাস আমাদের জন্য ভীষণভাবে অর্থবহ। তো এই বিষয়গুলো নিয়ে আপনি যদি আমাদেরকে একটু আলো দেন, বিশেষ করে বঙ্গবন্ধুর জন্মদিন, 26শে মার্চ, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলেন, এবং 25শে মার্চের কালরাত্রির সময়টাতে আপনার যদি স্মৃতিচারণ করেন একটু। জি, ধন্যবাদ। প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার একটু যোগদান করতে একটু দেরি হয়ে গেল, তো আমাকে ক্ষমা করে দিবেন। তো আমি শুনছিলাম, কথা ধরতে পেরেছি, আকাম ভাইয়ের কথা শুনলাম, এর আগে রাজাক ভাইয়ের কথা শুনলাম। তো 25শে যদি মার্চ মাসের কথা, মার্চ, হ্যাঁ, মার্চ মাসটা বাঙালি জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা যদি 71-এর পেছনের দিকেও তাকাই, 71-এর আগে চলে যাই, আমরা দেখবো যে যে আমাদের বাঙালির যে রাজনৈতিক ভবিষ্যৎ, রাজনৈতিক জীবন একবার নির্ধারিত করেছিল যে অল ইন্ডিয়া মুসলিম লীগ। 23শে মার্চ 1940 সালে সেই লাহোরে যে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, যেটাকে বলা হয় পাকিস্তান প্রস্তাব, সেই মার্চটাই কিন্তু আমাদের জীবনে 1971-এ ফিরে এলো। কিন্তু এর আগে আরেকটু কথা বলবো যে বঙ্গবন্ধুর কথা যখন উঠেছে, এবং বঙ্গবন্ধুর কথা সবসময় উঠবে, বঙ্গবন্ধুর কথা তো আমরা বলি জাতির জনক, জাতির পিতা। আমরা এটাও দেখেছি যে লাহোরে 1940 সালের মার্চ মাসে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয়। আপনি দেখেন, যেটা ইংরেজি ভাষায় বলে হিস্ট্রি ইজ আইরনি, সেই লাহোরেই কিন্তু ফেব্রুয়ারি মাসের 5 তারিখে 1966 সালে বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করলেন। এই যে আমাদের যে একটা লিঙ্ক আছে, যে যে একদিকে মুসলিম লীগ পাকিস্তান তৈরি করার প্রচেষ্টায় ব্যস্ত ছিল, তারপরে ঠিক কয়েকটি বছর পর, 1919 বছর, পাকিস্তান সৃষ্টি 19 বছর পরে বঙ্গবন্ধু সেই লাহোরেই আমাদেরকে বার্তা দিলেন যে বাঙালি স্বাধীন হবে। এখন আমরা যে মার্চের কথা বলছি, মার্চের আগেও যে বাঙালি যে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার কথা আমরা বলে আসছি, যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন। তো প্রথমে তো এটা বলতে হয় যে বঙ্গবন্ধু যে আমরা যে দেশ, আমাদের দেশটাতে একদিন স্বাধীন হবে, এটা কিন্তু আমরা 6 দফার মাধ্যমেই আমরা বুঝতে পেরেছিলাম। কেন 6 দফাতে দেখেন যে দফাগুলি ছিল, দুঃখজনক ভাবে বলতে হয় যে আজকাল অনেকের সাথে আমরা কথা বলি, আপনারা হয়তো জানেন, অনেকেই 6 দফার কথা বলেন, কিন্তু 6 দফাতে কি কি ছিল বিস্তারিত হয় ভুলে গেছে বা আলাপ করতে পারছে না, কি কি দফার মধ্যে কি কি দাবিগুলো ছিল। তো সেই দাবিগুলো যদি আমরা আবার পুনরায় পাঠ করি, তাতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তান একটা আলাদা রাষ্ট্রের দিকে যাচ্ছে। এবং বঙ্গবন্ধুকে নাকি বলা হয়েছিল, তার আশেপাশে যারা ছিলেন, যে বঙ্গবন্ধু স্যার, যদি পাকিস্তানিরা আপনার 6 দফাতে রাজি না হন, তাহলে আমাদের পন্থা কি হবে। তখন নাকি বঙ্গবন্ধু একটা আঙ্গুল উঁচু করে দেখেছে যে যদি 6 দফা না হয়, তো একটা ব্যক্তি তিনি আঙ্গুল বললেন, অর্থাৎ মুখে বলতেন না, স্বাধীনতা। তো আমরা যেটা দেখেছি যে মার্চ মাসে 19 মার্চ যে বঙ্গবন্ধুর স্বাধীনতা দিবসে আমরা 7ই মার্চ তো দেখলাম। তো আমি কিন্তু তখন আমার ইয়েটা ছিল, অবস্থানটা ছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানে আমি ছিলাম, কোয়েটাতে। তো সেখানে আমরা কিন্তু শুনে আসছি যে বঙ্গবন্ধু একটা বক্তৃতা করবেন। ততক্ষণ তো পাকিস্তানের যে সংকট তৈরি হয়ে গেছে, জুলফিকার আলী ভুট্টোর মাধ্যমে, ইয়াহিয়া খানের মাধ্যমে, এই যে 1লা মার্চের যে ঘোষণা করলেন যে 3রা মার্চের জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করা হলো, তখন আমরা শুনতে পেলাম যে 7ই মার্চ
বঙ্গবন্ধু একটা একটা ঘোষণা করবেন। এবং তখন আমি দেখেছি যে পশ্চিম পাকিস্তানের, তৎকালীন পশ্চিম পাকিস্তানের যে পত্রিকাগুলো ছিল, বিশেষ করে ইংরেজি পত্রিকাগুলো, ডন পত্রিকা এবং পাকিস্তান টাইমস পত্রিকা, সেখানে কিন্তু 5ই মার্চ এবং 6ই মার্চ বেশ জল্পনা কল্পনা চলছিল যে 7ই মার্চ শেখ মুজিবুর রহমান, তাদের ভাষায়, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন। তো 7ই মার্চ আমরা এটাও শুনেছি যে ঢাকা বেতার থেকে, তখন তো রেডিও পাকিস্তান ঢাকা বলা হতো না, যেহেতু অসহযোগ আন্দোলন চলছিল, তখন আমরা কিন্তু সেই রেডিও ধরে বসেছিলাম, আমি, আমার পিতা মাতা, আমাদের পরিবার, আর বাঙালি যারা ছিলেন ওই এলাকায়, সবই রেডিও ধরে বসে আছে ঢাকার সময় মতো। তো, সেখানে ঢাকার 3টার সময় আমরা ঢাকা ধরেছি, কিন্তু ঢাকার কোনো শব্দ নেই। তখন বুঝতে পারলাম যে প্রচার করবে না। পরের দিন সকাল 8টার সময়, সকাল 8টায় আমরা রেডিও ধরলাম, তখন বঙ্গবন্ধু যে রেকর্ডেড ভাষণটা, সেটা প্রচারিত হলো। এরপরে যে কয়েকটা দিন গেল, তখন আমার মনে পড়ছে যে যে বঙ্গবন্ধুর জন্মদিন এলো 17ই মার্চ। তো আশ্চর্যজনক ভাবে এত বছর কিন্তু বঙ্গবন্ধুর কথা পাকিস্তানের গণমাধ্যমে খুব একটা বলা হতো না, কিন্তু আগরতলা মামলার পর থেকে, আগরতলা মামলা থেকে মুক্তি পাওয়ার পর থেকে ওনার উপর ফোকাসটা বেশি ছিল। এবং 17ই মার্চ 1971 সালে ওনার যে জন্মদিন, সেটা নিয়ে কিন্তু ফলাও করে বেশ আর্টিকেল লেখা হয়েছে বিভিন্ন পাকিস্তানি পত্রিকাতে, এমনকি উর্দু পত্রিকাতে লেখা হয়েছে। তখন বোঝা গেল তারা কিন্তু আশা করছেন যে এখন একটা ক্ষমতা হস্তান্তর করা হবে এবং বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব লাভ করবেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় যাবেন। এটা 17ই মার্চে। তো এটা আমরা আমরা দেখি, কিন্তু তারপর তো যে আলোচনা আমরা দেখলাম, এর আগে যেটা দেখেছি, যে পত্রিকাতে যে রিপোর্টটা দেখলাম, তখন তো গোটা মার্চ 71-এ ঢাকা শহরে বিদেশি সাংবাদিকে, মানে শহরটা ভরে গিয়েছিল। আমেরিকান বলেন, ব্রিটিশ বলেন, বিভিন্ন ইউরোপিয়ান দেশ থেকে, এবং কি জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে এসছেন। এর মধ্যে একবার রিপোর্ট বেরোলো যে ইয়াহিয়া খান ঢাকায় আসবেন। যখন দেখলেন যে অসহযোগ আন্দোলন চলছেন, তখন পত্রিকাতে রিপোর্ট বেরোলো যে বঙ্গবন্ধুকে বিদেশি এক সাংবাদিক জিজ্ঞেস করলেন যে, স্যার, জেনারেল ইয়াহিয়া খান তো ঢাকায় আসতে চান আপনার সাথে আলোচনা করতে, আপনি কি তার সাথে কথা বলবেন? তো এই যে দেখেন, এই যে বঙ্গবন্ধুর উত্তরটাতেই বোঝা গেল যে বঙ্গবন্ধু আমাদেরকে সব, গোটা দেশকে বুঝিয়ে দিলেন যে বাংলাদেশ স্বাধীনতার পথে চলেছে। আমরা কিভাবে বুঝলাম? তিনি সেই সাংবাদিককে উত্তর দিলেন যে হি ইজ মোস্ট ওয়েলকাম, হি উইল বি আওয়ার গেস্ট। এই যে দেখেন, পাকিস্তানের রাষ্ট্রপতি, তিনি ভাবছেন যে পূর্ব পাকিস্তানে আসছেন, কিন্তু পূর্ব পাকিস্তান যে তার তার আয়ত্তের বাইরে চলে গেছে, এটা যে বঙ্গবন্ধুর নেতৃত্বে চলে গেছে, এটাই বঙ্গবন্ধু তাকে বুঝিয়ে দিলেন এবং পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বুঝিয়ে দিলেন যে পূর্ব পাকিস্তানে তোমাদের কর্তৃত্ব নিয়ে পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ হয়ে গেছে, বাংলাদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, তুমি আসো, তুমি আমাদের অতিথি হবে, আমাদের কোনো আপত্তি নেই। তো এটা এই কথাগুলো, এই স্মৃতিচারগুলো আমাদের এখনো আসে, আমাদের মনে আসে। তারপর তো আমরা সকলেই জানি, আমরা যারা এখানে আজকে আলোচনা করছি, যারা তখন উপস্থিত ছিলাম এবং যারা আমাদের পরের প্রজন্ম যারা এসছেন, তারাও পড়েছেন অবশ্য। তো সেখানে আমরা দেখেছি যে যে আলোচনাগুলো চললো মার্চ মাসে, মার্চের 15 তারিখে ইয়াহিয়া খান এলেন, এবং 16 তারিখে বঙ্গবন্ধু গিয়ে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট হাউসে, যেটা পরবর্তীতে গণভবন হয়েছিল, আজকে ফরেন অ্যাফেয়ার্স একাডেমি, সেখানে গিয়ে আলাপ আলোচনা শুরু করলেন। কিন্তু আলোচনা যে সঠিক পথে যাচ্ছে না, এটা তো সবাই বুঝতে পেরেছিল, এবং তারা যে ক্ষমতা হস্তান্তর করবে না, এটাও বোঝা যাচ্ছিল। এবং 21 তারিখে, এবং 21 তারিখে ভুট্টোকে ইয়াহিয়া খান আবার ডেকে আনালেন পাকিস্তান থেকে, করাচি থেকে। এবং বঙ্গবন্ধুকে নাকি ইয়াহিয়া খান জিজ্ঞেস করেছিলেন যে আমরা তো আলোচনা করছি দুজন, ভুট্টোকে ডাকা উচিত। তো বঙ্গবন্ধু নাকি বলছেন যে ভুট্টোর সাথে আমার কোনো আলোচনার বিষয় নেই, আপনি ডাকতে চাইলে ডাকতে পারেন। তো 21শে মার্চ, আপনি দেখেন, এই যে ইতিহাসের কথা বললাম, এই যে 21শে মার্চ কিন্তু আবার ইতিহাসে, 21শে মার্চ 1948 সালে 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার রেসকোর্স ময়দানে উর্দুর পক্ষে ভাষণ দিয়েছিল। এবং সেই 21শে মার্চ 1971 সালে ভুট্টো আবার ঢাকায় গিয়েছিল। কিন্তু এই যখন ত্রিপক্ষীয় কথা চলছে এই প্রেসিডেন্ট হাউসে, তখন দেখা গেল
যে ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তানের যে জাতীয় পরিষদ যদি বসে, সেখানে কি আলাপ করবে, কি ধরনের সংবিধান হবে, পিপলস পার্টির কোনো প্রস্তুতি ছিল না। তারা কোনো ড্রাফট কনস্টিটিউশন তৈরি করেনি। ইয়াহিয়া খান তার যে অ্যাডভাইজার জেনারেল SGMM পীরজাদা, তাকে বললেন যে 6 দফা কি আমাকে একটু 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 দেখাও। দেখেন, নির্বাচন হয়ে গেল 6 দফার ভিত্তিতে, যেটা বঙ্গবন্ধু বলে সেটা গণভোট হবে, রেফারেন্ডাম হবে, এত কিছু হয়ে গেল। এতদিন পরে ইয়াহিয়া খান জেনারেল পীরজাদাকে বলছেন 6 দফাটা কি আমাকে একটু দেখাও। তো ওখানে দেখা গেল এই আলোচনার মধ্যে একমাত্র আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর সাথে তাদের দল ছিল, তাজউদ্দিন সাহেব, নজরুল ইসলাম সাহেব, ডক্টর কামাল হোসেন, অন্যান্য যারা ছিলেন, তারা কিন্তু একটা ড্রাফট সংবিধান তৈরি করেছেন। তো একমাত্র আওয়ামী লীগই জিনিসটা তৈরি করেছেন। কিন্তু ভেতরে ভেতরে যে ষড়যন্ত্রটা হচ্ছে, এটা কিন্তু একটা মানুষ বুঝতে পারছিল একটা ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু এত এত ভয়ানক ভাবে যে ষড়যন্ত্রটা হতে যাচ্ছে, এটা কিন্তু কেউ অনুমান করতে পারেনি। এখন একটু এগিয়ে যাই, আমরা দেখি যে 25-এ এই ডক্টর কামাল হোসেনের কথা হচ্ছে, আমি ওনার সাথে বেশ কয়েক বছর আগে কথা বলেছি। তো উনি তো একটা বইও লিখেছেন। তো আমি জিজ্ঞেস করছি, আপনারা তো আলোচনা করেছিলেন মার্চ, পুরো মার্চে আলোচনা করেছেন, তো তখন শেষের দিকে কি হলো, মানে এই আলোচনাটা ভেঙে গেল কেন? বলে আলোচনা ভেঙে যায়নি, ওরা পালিয়ে গেছে, এটা বললেন। তো তারপরে যেটা হলো, যে আমি জিজ্ঞেস করলাম তো কি হলো, বলে 23শে মার্চ যেদিন, এই যে 23শে মার্চ যেদিন সারা সমগ্র বাংলাদেশের পতাকা দেখা গেল, শুধু ক্যান্টনমেন্ট ছাড়া আর আপনার গভর্নর হাউস ছাড়া পাকিস্তানি পতাকা কোথাও দেখা যায়নি। তো 23শে মার্চ এই যে আওয়ামী লীগের যে টিম, বঙ্গবন্ধু ছাড়া, বঙ্গবন্ধু টিমকে পাঠিয়েছেন ইয়াহিয়া খানের টিমের সাথে কথা বলবেন যে কি হলো, আলোচনা কি হলো। এবং বঙ্গবন্ধু বলে দিয়েছিলেন যে ওদেরকে গিয়ে বলো যে আমরা এখন পাকিস্তানের যে একটা ফেডারেশন, আমরা তো ফেডারেশন চাই না, ওদেরকে গিয়ে পরিষ্কার বলে দাও আমাদের 6 দফা ভিত্তিতে একটা কনফেডারেশন হবে। তো এরা যখন গিয়ে বললেন কাকে, ওই জেনারেল পীরজাদাকে বললেন। পীরজাদা একটু অবাক হয়ে গেলেন, একটু একটু রেগেও গেলেন, কিন্তু বললেন ঠিক আছে, আমরা আপনাদেরকে কালকে জানাবো। এটা এটা এই কথাটা হচ্ছে, সরি, 23 তারিখে না, এটা 24 তারিখে। তো যে পরের দিন আমরা আপনাকে আজকে বিকেলে বা আগামীকাল আপনাকে জানাবো। তো 24 তারিখে তাকে বলে আমরা টেলিফোনে জানাবো। ফোনও আসেননি, সারা 25 তারিখ চলে গেল। পরে তো আমরা জানলাম যে ইয়াহিয়া খান এবং তার দল, আপনি দেখেন এখানেও দেখেন যে একটা একটা দেশের রাষ্ট্রপতি তার দল নিয়ে এসছে দেশের সংখ্যাগরিষ্ঠ দলের নেতার সাথে কথা বলতে। কথা আপনি সরকারিভাবে শেষ না করে, অফিসিয়ালি শেষ না করে তিনি পালিয়ে গেছেন। এবং যাবার আগে টিক্কা খানকে তিনি বলে গেলেন যে আমরা করাচি না পৌঁছা না পর্যন্ত আপনারা এটা আরম্ভ করবেন না। তো যখন ইয়াহিয়া খান চলে গেলেন, যেটা রেকর্ডের আছে, ইয়াহিয়া খান ইয়ে করলেন, করাচি পথে যাচ্ছেন, তখন তো ভারতের উপর যে ওভারফ্লাইট বন্ধ ছিল, সেই ঘুরে শ্রীলঙ্কার ওই দিক দিয়ে যেতে হতো। তখন ইয়াহিয়া খানের প্লেন টেক অফ করার পর ইয়াহিয়া খান জেনারেল খাদেম হোসেন রাজা, তাকে বললেন, খাদেম ইট ইজ টু নাইট, মানে পরিষ্কার বলে ইট ইজ টু নাইট। তো ওই খাদেম ঠিকই রাত 11:30টায় যখন তারা নিশ্চিত হলো যে ইয়াহিয়া খান আপনার করাচিতে পৌঁছে গেছেন, এখন তার ভয় কি ছিল, যদি এর আগে ইয়াহিয়া খান আকাশপথে আছে, এর মধ্যে যদি আবার পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ শুরু করে, বাঙালির উপর আক্রমণ শুরু করে, আর যদি ভারতীয়রা খবর পায়, তখন হয়তো সেই প্লেনকে নামাতে বাধ্য করবে। করাচি নামার পর তখন এই 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 যে তাদের যেটা বলি গণহত্যা, তথাকথিত অপারেশন সার্চলাইট নামে এটা শুরু করলো খাদেম হোসেন রাজা। কোথায় কোথায় আক্রমণ হচ্ছে এটা আমরা ইতিহাসে জানি, বিশ্ববিদ্যালয়, রাজারবাগ, পুলিশ স্টেশন, বঙ্গবন্ধু বাড়ি, এগুলো সব তো আক্রমণ হয়েছে। এবং 26শে মার্চের, এই যে 11:30টায় শুরু হলো আক্রমণ, 26শে মার্চের প্রথম দিকে, 26শে মার্চ না, 26শে 10:30 25শে রাত্রে 10:30টায় প্রথম গুলি চলে ঢাকাতে। জি, 11:30 এবং আর যে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা, সেটা কিন্তু ঠিক 26শে মার্চ যখন শুরু হলো,
তখন কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণাটা হলো। আগে করেননি কিন্তু। এখন যে অনেকে প্রশ্ন করেন যে তিনি 7ই মার্চ কেন স্বাধীনতা ঘোষণা করেনি, 7ই মার্চে তো তিনি স্বাধীনতা নির্দেশ দিয়ে দিয়েছেন, কিন্তু আবার ফর্মাল আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করেনি এই জন্য যে তিনি বিচ্ছিন্নতাবাদী হিসেবে পরিচিতি লাভ করতে চাননি। তারা এটা, এবং বঙ্গবন্ধু খুবই ইতিহাস সচেতন মানুষ, একদম ইতিহাস পড়েছেন, বড় মাপের রাজনীতিবিদ। তিনি কিন্তু রোডেশিয়ার ইউডিআই, যেটা আমরা বলি ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, দেখেছেন নভেম্বর 1965 সালে। সেই ইউডিআই কেউ মানেননি। তিনি বায়োফ্রার স্বাধীনতা ঘোষণাও দেখেছেন 1967 সালে। বায়োফ্রা টিকে দিই 3 বছরের মধ্যেই বায়োফ্রা পতন হয়ে গেল। তো বঙ্গবন্ধু ঠিক দেখেন, লিগালি কনস্টিটিউশনালি যেই মুহূর্তে পাকিস্তান বাহিনী বাঙালির উপর আক্রমণ করলো, ঝাঁপিয়ে পড়লো, এরপরেই কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন। এবং এখন যে আবার নতুন বিতর্ক তৈরি করার চেষ্টা করছে, এটা তো তারা কোনোদিন টিকবে না। রেকর্ড তো সব পৃথিবী বিশ্বের রেকর্ড আছে। লরেন জেনকিন্স, ব্রিটিশ সাংবাদিক, তিনি লিখেছেন ওই রাত্রের ঘটনার কথা, যে পাকিস্তান সেনাবাহিনী কি কি করেছেন। সাইমন ড্রিং তিনি লিখেছেন। আরেকজন ডেভিড লোশাক কিন্তু প্রথম রিপোর্ট দেন, এবং ডেভিড লোশাক নিজে বলছেন যে আমি শেখ মুজিবুর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা আমি শুনেছি। তো এই ডেভিড লোশাকের কথাগুলো আবার কোট করা হয় পাকিস্তানি মেজর সিদ্দিক সালেক উইটনেস টু সারেন্ডার বইতে। এখন অনেকে বলেন, ভুলভাবে বলেন, যে মেজর সিদ্দিক সালেকও শুনেছেন। সিদ্দিক সালেক শুনেন। সিদ্দিক সালেক ডেভিড লোশাকের কণ্ঠটা শুনেছেন, তার রিপোর্টটা পড়েছেন, এবং ডেভিড লোশাক এই আর্টিকেলটা লিখেছেন। পরবর্তীতে তিনি ওই বাংলাদেশের 71-এর মুক্তি সংগ্রামের উপর গোটা একটা বই লিখেছেন, এবং ওই বইটাতে এই কথাটাই তিনি আবার পুনরাবৃত্তি করেছেন। আর তারপরে কি হলো, বঙ্গবন্ধুকে আমরা জানি, ওনাকে এই ঘোষণার পরেই, কিছুক্ষণ পরেই পাকিস্তান বাহিনী এসে ওনাকে নিয়ে গেলেন। এবং প্রথমে কোথায় নিয়ে গেছে, এই যে বর্তমান যে জাতীয় সংসদ, তখন কিন্তু জাতীয় সংসদ তৈরি হচ্ছিল, এবং জাতীয় সংসদের বিল্ডিং এটা তৈরি করা হচ্ছিল পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি, এবং ঢাকা পাকিস্তানের সেকেন্ড ক্যাপিটাল আইয়ুব খান করেছিলেন। তো সেখানে এটা আন্ডার কনস্ট্রাকশন ছিলেন। বঙ্গবন্ধুকে নাকি সেখানে কিছুক্ষণ এই যারা ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন সামরিক বাহিনী অফিসাররা, এবং বঙ্গবন্ধু কিছুক্ষণ এখানে বসিয়ে রেখেছিলেন, এবং বসিয়ে রেখে টিক্কা খানকে ক্যান্টনমেন্টে ফ্ল্যাগ স্টাফ হাউসে ফোন করেছিলেন। টিক্কা খানকে ফোন করেছিলেন, যে ইংরেজিতে বললেন, স্যার, বিগ বার্ড ইজ ইন দ্য কেজ, লিটল বার্ডস হ্যাভ ফ্লোন। মানে বড় পাখি খাঁচায় এসে গেছে, ছোট পাখিগুলো উড়ে গেছে। তো বড় পাখি বঙ্গবন্ধু। তো এরপর জিজ্ঞেস করে, স্যার, ডু ইউ শুড বি ব্রিং হিম টু ইউ, বঙ্গবন্ধুকে টিক্কা খানের কাছে। টিক্কা খান তাচ্ছিল্যের সাথে উত্তর দিয়েছেন যে আই ডোন্ট ওয়ান্ট টু সি হিজ ফেস। অথচ দেখেন কি একটা ইতিহাস হয়ে, এই টিক্কা খান 1974 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখে যখন বঙ্গবন্ধু লাহোরে অবতরণ করেন ইসলামী সম্মেলন, ওআইসি সম্মেলনে যোগদান করার জন্য, তখন টিক্কা খান পাকিস্তান আর্মির চিফ অফ স্টাফ ছিলেন, এবং ভোট্ট পরিচয় করে দিন। টিক্কা খান বঙ্গবন্ধুকে স্যালিউট দিলেন সেখানে। দেখেন, যেই টিক্কা খান 26শে মার্চ 26শে মার্চ রাত বঙ্গবন্ধু সম্বন্ধে এই মন্তব্য করলেন, সেই টিক্কা খান বঙ্গবন্ধুকে আবার একটা স্যালিউট দিলেন, এবং বঙ্গবন্ধু হাতটা বাড়িয়ে দিলেন, বললেন হ্যালো টিক্কা, এটা বলতে চলে গেলেন। তো যাই হোক, এই হলো বঙ্গবন্ধুর ঘোষণার ইতিহাস। আর জেনারেল জিয়ার কথা যেটা আমরা বলি, সেটা হচ্ছে, সবাই যেটা বলছেন আমরা সবাই জানি। তো না, তো যেটা হচ্ছে, তো তারপর এই যে বঙ্গবন্ধুকে কিন্তু কয়েকটা দিন, এই অনেকে বলে যে ওই 3-4 দিন ওনাকে ওই সেনানিবাসে ফ্ল্যাগ স্টাফ হাউসে বন্দি করে রাখা হয়েছিল। ফ্ল্যাগ স্টাফ হাউসে না, ওনাকে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে রাখা হয়েছিল, এবং সেখান থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআই এর একটি প্লেনে ওনাকে করাচিতে নিয়ে যাওয়া হয়। এবং আমরা কিন্তু তখনও জানি না, কিন্তু আমরা জাতি হিসেবে আমাদের একটু জানার কথা নয় যে বঙ্গবন্ধু কোথায় আছেন, তিনি কি জীবিত আছেন না মৃত আছেন, তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। পরে এবং এরই মধ্যে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধী এবং ভারতীয়
সরকারও দাবি করছেন, বলেছেন যে শেখ মুজিবুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই চাপের মুখে দেখা গেল এই এপ্রিল মাসের শুরুর দিকে হঠাৎ করে একদিন সকালে দেখলাম যে পাকিস্তানের আমাদের বাংলাদেশে এবং পাকিস্তানের পত্রিকার প্রথম পৃষ্ঠার ছবি, বঙ্গবন্ধু করাচি বিমানবন্দরে, তার পাশে দুজন পুলিশ দাঁড়িয়ে আছেন এবং তিনি গ্রেফতারকৃত অবস্থায় আছেন। তো সেই হলো আমরা যে ছবিটা দেখলাম। আর স্বাধীনতা ঘোষণা যেটা, যদি আবার একটু ফিরে যাই, হ্যাঁ, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন, হান্নান সাহেবের কাছে এটা দিয়েছেন, হান্নান সাহেব এটা পাঠ করেছেন। বিলাল মোহাম্মদ সাহেবের কথা বলা হচ্ছে, উনি একটা বই লিখে গেছেন, পুরোপুরি ব্যাখ্যা দিয়ে গেছেন। আর জেনারেল জিয়াউর রহমানের কথা আমরা জানি, হ্যাঁ, জিয়াউর রহমান যে যে আজকে এখন যদি যে সরকার এসছে, তারা যদি জিয়াউর রহমানের সেই ভাষণ, যেখানে তিনি বঙ্গবন্ধুর কথা 4 বার বলেছেন, আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার, আওয়ার সুপ্রিম কমান্ডার, এটা যদি তারা এডিট করেন, তো করে তো কোনো লাভ নেই। এগুলো সব ইতিহাসের রেকর্ড আছে এবং ইতিহাসের রেকর্ড করা আছে। এবং আরেকটা প্রমাণ যে বঙ্গবন্ধুকে যদি খাটো করতে চান, এখনো তারা করতে চান যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেননি, আপনি দেখেন আগস্ট 1971 সালে পাকিস্তান সরকার একটা হোয়াইট পেপার, তথাকথিত হোয়াইট পেপার জারি করেছিল। সেই হোয়াইট পেপারে সব পুরোপুরি উল্লেখ আছে যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। তো এটাই তো একটা বড় প্রমাণ। তারপরে যে বঙ্গবন্ধুকে বিচারের সম্মুখীন করা হলো, আর কাউকে তো করা হয়নি। পাকিস্তান সরকার যে হচ্ছে ওনার বিরুদ্ধে মামলাটা করলো, যে ওনার বিরুদ্ধে কি গভর্নমেন্ট অফ পাকিস্তান ভার্সাস শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে চার্জটা কি? ওয়েজিং ওয়ার এগেইনস্ট পাকিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এটা তো জিয়া রহমানের সম্বন্ধে বলা হয়নি, অন্য কারণ ব্যক্তি সম্বন্ধে বলা হয়নি। তো এই যে আমরা যে এখন আজকে এই এতদিন পরে এই আমরা আমাদের দেশটা আমি বলবো না আমরা হারিয়েছি, আমার এক ভাই বললেন যে আমরা দেশটা হারিয়ে ফেলি, না, দেশটা আমরা হারাইনি, দেশটা আমরা পেয়ে যাবো। দেশটা দখল করে আছে, দখলদার মুক্ত করতে হবে। আমরা আরেকটা নতুন মুক্তিযুদ্ধ আমাদের করতে হবে এবং নেতৃত্ব দরকার। এবং বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা তো আমাদের মধ্যে আছেই। আমরা দেশটা ফিরে পাবো, কিন্তু এই সত্য কথাগুলি দেশের ভিতরে, দেশের বাইরে আমাদেরকে আবার ভালো করে তুলে ধরতে হবে এবং ব্যাপকভাবে এবং সবসময়। এমন না যে আজকে কথা বললাম বঙ্গবন্ধু সম্বন্ধে, আবার 1 মাস পর একটা আলোচনা করলাম, না, এটা বারবার বলে যেতে হবে। এবং এটাও বলে যেতে হবে যে বাংলাদেশের ইতিহাসে, 55 বছরের ইতিহাসে বাংলাদেশে আমরা 3 জন খাঁটি প্রকৃত পলিটিক্যাল লিডার আমরা পেয়েছি, যাদের আমরা পলিটিশিয়ান, প্রপার পলিটিক্যাল লিডার যারা বলি, ন্যাশনালিস্ট লিডার যাদের বলি, আমরা 3 জন পেয়েছি। একজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরেকজন তাজউদ্দিন আহমেদ, মুজিবনগর সরকার তিনি নেতৃত্ব দিয়েছেন, আরেকজন হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু এখন আমাদের প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেননি। তো অতএব এই এই তিনজন নেতা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন নেতৃত্ব কাকে বলে, রাজনীতি কাকে বলে এবং দেশের আত্মমর্যাদা কাকে বলে। তাদের কাছে আমরা পেয়েছি, ওই আত্মমর্যাদাটা আমাদেরকে রক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। জয় বাংলা। অনেক ধন্যবাদ বদরুল হাসান ভাই। আপনাকে যখনই আমরা নক করি আপনাকে পাই, অশেষ কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের কথাগুলো, এগুলো তো আমরা রেকর্ড করব, আমরা যে প্রচার করব, সেগুলো বা তরুণ প্রজন্ম যদি শোনে সেটাই অনেক বড় ব্যাপার হবে। আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী ভাই। হ্যালো বাবা, আসসালামু ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি তো আমাদের এই ইয়াতে প্রথম যুক্ত হয়েছেন। জি আপা। জি, আমি জাস্ট একটু আপনাকে পরিচয় করায় দেই, তারপরে আমরা আবার আলোচনায় যাব। আপনারা তো সবাই যারা চেনেন না, আনোয়ারুজ্জামান চৌধুরী ভাই, উনি আওয়ামী লীগ করেন, উনি মেয়র ছিলেন সিলেটের। এখন তো উনি বোধহয় লন্ডন আছেন। আর আমাদের এই সংগঠনটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোগ্রেস অফ গ্রুপ 71। সো আমাদের এই সংগঠনটা একটা নন প্রফিট কানাডা বেসড সংগঠন এবং আমাদের এই সংগঠনের প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর আব্দুল আওয়াল। আমি আব্দুল আওয়াল ভাইকে একটু কিছু আপনার পরিচয়টা করিয়ে দিয়ে আমাদের সংগঠনটা সম্পর্কে বলে দিয়ে তারপরে আবার ফিরে যাব। ধন্যবাদ আমাদের জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, যিনি সিলেটের মেয়র ছিলেন। আমি আপনাকে ভালো করে চিনি। আমি এক সময় 2009 থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলাম।
জি 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 সালাম পরে ভালো আছেন ভাই? আছি ভালো, হ্যাঁ জি। তারপরে তো সোহান এখন কানাডা প্রবাসী। তা আমরা জি। এই এই সংগঠনটা করেছি শুধু আমাদের বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আকুল করার জন্য। আমরা কানাডা থেকে রেজিস্ট্রেশন নিয়েছি গ্রুপ 71, ইন্টিগ্রাল প্রগ্রেস অফ বাংলাদেশ এই নামে। এবং আমরা এটা নিয়েছি 2024 সালের 14 জুলাই, এটা আমরা রেজিস্ট্রেশন নিয়েছি। তো সেখান থেকে আমরা সংগ্রাম করে যাচ্ছি আপনাদের সহযোগিতা সবাইকে নিয়ে। তো আমাদের আপনি আমাদের যারা এখানে দেখছেন তারা সবাই আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন সময় আসছেন। আপনি প্রথম আসছেন, এবং আপনাকে দাওয়াত দেওয়ার জন্য, ইনভাইট করার জন্য আমাকে লুপা যখন বলছেন, আমি ইয়েস, হি ইজ এ ভেরি নাইস ম্যান, ডেডিকেটেড ম্যান, অত্যন্ত পটেনশিয়াল, ওনার সাহস আমরা দেখেছি বিভিন্ন সময়ে। সুতরাং এই সমস্ত লোকের আমাদের প্রয়োজন এই মুহূর্তে। আপনাদের মতো লোক যারা অনেক অর্গানাইজ করছেন, ইউকেতে আপনি অনেক প্রোগ্রাম করছেন আর বাইরে করছেন। সুতরাং আমরা আজকের 21 মার্চ মাস, এই মার্চ মাস স্বাধীনতার মাস, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের মাস, এই মাস বঙ্গবন্ধুর জন্মদিনের মাস, এই মাস স্বাধীনতা ঘোষণার মাস। এই মাসে আবার আরেকটা বেদনাদায়ক দিন হলো 25শে মার্চ, কালো রাত্রি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটু কালো রাত্রির ওই মার্চ। সুতরাং এই উপলক্ষে আপনাকে অনুরোধ করবো, আপনি আসছেন, কারণ এখন লন্ডনের টাইম এখন প্রায় বোধহয় 10:30 বা 11:45। সুতরাং আপনাকে আমরা প্রথম, অনেকে বলছেন আপনি আজকে প্রথম বলেন, আপনাকে অনুরোধ করছি যে আমাদের উদ্দেশ্যে, এবং এটি যেহেতু প্রচার হবে ইউটিউবে, চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে, আপনি মুক্তিযুদ্ধ নিয়ে, মার্চ মাস নিয়ে আপনি মোটামুটি ভাবে আমাদের সকলের উদ্দেশ্যে, নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনি আপনার বক্তব্য দেন। এটি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর আব্দুল আউয়াল সাহেব, আপনাকে এবং লুপাপাকে, এবং এই মুহূর্তে যারা এই স্টুডিওতে আছেন দেশে বিদেশে আমাদের কথা শুনছেন। এই অগ্নিজোড়া মার্চ 1971 সালের এই মাসে আমরা আমাদের বিজয়, আমরা স্বাধীনতা পেয়েছি। 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোন যারা জীবন দিয়ে এই লাল সবুজের পতাকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি পতাকা মানচিত্র আমাদেরকে উপহার দিয়েছিলেন, যেই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি। আপনারা এই সুদূর কানাডায় বসেও আপনারা সময় দিচ্ছেন এবং কথা বলছেন আমাদের মুক্তিযুদ্ধে নিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি। ঐতিহাসিক মার্চ মাস, যে মাসে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে যখন এই স্বাধীনতার মাসে আমরা দেখি যারা 1971 সালের পরাজিত শত্রু, যারা এই দেশ, এই পতাকা, এই মানচিত্র, এই দেশ স্বাধীন চায় নাই, যারা আমাদের মা বোনদেরকে ইজ্জত হানি করেছিল, তাদের উত্তরসূরিরা আজকে বাংলাদেশকে দখল করে ফেলেছে। আজকে তারা প্রত্যেকটি জায়গায়, মুক্তিযুদ্ধের যত স্মৃতি বিজড়িত জায়গা, সব জায়গায় আঘাত এনেছে। এখানে আমাদের বদরুল হাসান ভাই আছেন, আমাদের আরেকজন সিনিয়র সিটিজেন আছেন যিনি একজন পণ্ডিত ব্যক্তিত্ব, এবং আমাদের ডক্টর আব্দুল আউয়াল সাহেব আছেন। আরো আমি আর দেখতে পাচ্ছি না কারা আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং ওনাদের কথাই শুনবো আমরা। তো আজকের এই প্রেক্ষাপট, 1971 সালেও যারা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এই ভূখণ্ডের বিরোধিতা করেছিল, এই সংবিধান যাতে রচনা না হয় সেজন্য যারা কাজ করছিল, আজও তারা কিন্তু সেই লক্ষ্যেই কাজ করছে। আজকে তারা এই সংবিধানকে নস্যাৎ করতে চায়, ধ্বংস করতে চায়, এবং বাংলাদেশকে তারা এই পুরনো কায়দায়, পাকিস্তানি মনোনিবেশে, পাকিস্তানি কায়দায় তারা চালাতে চায়। তারা কিন্তু খুব ভেরি অ্যাক্টিভ ইন বাংলাদেশ। আজকে এই যখন আমাদের এই কঠিন পরিস্থিতি, আমাদের একটি ক্রান্তিকাল, বাংলাদেশ যখন জঙ্গিদের দ্বারা পরিচালিত হচ্ছে, যদিও বিএনপি একটি সরকার গঠন করেছে, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই যদি আপনারা দেখেন তাদের যে কার্যক্রম, এই যারা স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠী, যারা 71-এর পরাজিত শক্তি, তাদেরকে তেল দিয়েই তারা সরকার পরিচালনা করছে, তাদেরকে সাথে নিয়ে। একটি বাগ বাটোয়ারার নির্বাচন হয়েছে বিগত 21শে ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি, এবং এখানে তারা যে সরকার গঠন করেছে, আমি দামি নির্বাচন করেছে এবং বাগবাটুরা নির্বাচন করেছে। আজও তারা কিন্তু এরকমই চালাচ্ছে।
এবং তারা মুক্তিযুদ্ধের প্রত্যেকটি জায়গায় আঘাত আনার চেষ্টা করছে। তো আমি বিশ্বাস করি এদেশের মানুষ 52-এর ভাষা আন্দোলনে রক্ত দিয়ে ভাষাকে প্রতিষ্ঠা করেছিল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ তার বুকের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে, পতাকাকে সমুন্নত রেখেছে, দেশকে স্বাধীন করেছে। 3 লক্ষ মা বোন সব্রম দিয়েছে। এই বাংলাদেশ প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে এদেশের মানুষ রক্ত দিয়েছে এবং এই দেশকে তারা প্রতিষ্ঠা করেছে গণতন্ত্র। আজকে আমি বিশ্বাস করি যে এই দিন আর বেশি দিন নয়, মানুষ জেগে উঠবে এবং জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষ তার যে আগের জায়গায় ফিরে যাবে এবং মুক্তিযুদ্ধের যে শক্তি মূল মন্ত্র দিয়ে বাংলাদেশ আবার পরিচালিত হবে। এবং আমি বিশ্বাস করি যে আজকে দেশের যে নির্যাতন নিপীড়ন এবং বিশেষ করে মা বোনদের উপর আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মহিলাদের উপর যে আক্রমণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, আমি মনে করি সবাইকেই জেগে উঠতে হবে এবং এদের বিরুদ্ধে আপনি মুক্ত চিন্তার মানুষ যারা তাদেরকে আঘাত হচ্ছে, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, কেউ কিন্তু কথা বলতে পারছে না। আজকে আপনারা যারা এখানে বসে কথা বলছেন, বদরুল হাসান সাহেব উনি একজন অত্যন্ত গুণী পণ্ডিত ব্যক্তিত্ব, আপনি আছেন, আমাদের ডক্টর আব্দুল আওয়াল সাহেব আছেন, আরো যারা আছেন, আপনারা বাংলাদেশে থাকলে আমার মনে কেউ কথা বলতে পারতেন না বা কথা বলতে পারছেনও না কেউ। যারা গণতন্ত্র কথা বলছেন, যারা বলছেন যে এই দেশে কোনো মব ভায়োলেন্স হবে না, মব জাস্টিস হবে না, আপনি দেখেছেন কোর্টের মধ্যে হচ্ছে, ডেইলি হচ্ছে, কিন্তু আপনি হাজার হাজার পুলিশকে তারা হত্যা করেছে। একটি দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা কন্ট্রোল করে তাদেরকে পুলিশ স্টেশনে ঢুকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে, তাদের বিচার হবে না, ইন্ডিমেন্টি দিয়েছে। এইটা কি কোনো সভ্য দেশ বা সভ্য জাতি? বর্তমান যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন মিস্টার রহমান, তারেক রহমান, উনি খুব ভালো ভালো কথা বলছেন, কিন্তু উনি কিন্তু এই যে পুলিশ হত্যা বা 5ই অগস্টের আগে পরে যারা হত্যার শিকার হয়েছে, যাদেরকে শ্রমিকদেরকে আপনি গাজী টায়ারে দেখেছেন 280 জনকে জ্বালিয়ে মেরেছে, যশোরে হোটেলে আগুন লাগিয়ে মানুষ মেরেছে, প্রত্যেক জায়গায় মারেছে, এগুলার বিচার হবে না। এটা কোনো সভ্য জাতি বা সভ্য সমাজ মেনে নিতে পারে না। এদের বিচার বাংলার মাটিতে করতে হবে। ডক্টর ইউনূস এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, ডক্টর ইউনূসের বিচার করতে হবে। ডক্টর ইউনূসের যে রেজিমের যারা এই এনজিও সরকার ছিল, যারা 5ই অগস্টে জোর করে ক্ষমতা দখল করেছে এবং এদেশের মানুষের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমাদের আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছে, ইকোনমি ধ্বংস করে দিয়েছে, তাদের বিচার করতে হবে। এবং আমি বিশ্বাস করি আজ যদি যারা ক্ষমতার লোভে এই বিচার না করে, কিন্তু এই দিন এরকম থাকবে না, দিন চেঞ্জ হবে। বাংলার মানুষ একদিন এদের বিচার করবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আমি মনে করি এদেশের যারা মুক্তিকামী মানুষ, শুভ যারা ভালো চিন্তা করে, তারা সবই এটা বিশ্বাস করে। ইনশাল্লাহ আমি মনে করি যে দিন খুব বেশি দিন আর বাকি নয়, এদেশের মানুষ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এরা যেভাবে এই দেশটাকে চালাচ্ছে, এই দেশটাকে ধ্বংস করছে, দেশের প্রত্যেকটি জায়গায় তারা ধ্বংস করে দিচ্ছে। আমি মনে করি প্রত্যেকটি বিবেকবান মানুষ এখন চিন্তা করছে। জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, পদ্মা ব্রিজ, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, থার্ড টার্মিনাল সহ বাংলাদেশের যে অবকাঠামো উন্নয়ন করেছেন, আমাদের বিশেষ করে উইমেন্স এম্পাওয়ারমেন্টের যে কাজ করেছেন, বিশেষ করে যে সাধারণ গরিব মানুষের জন্য সারা বাংলাদেশে যে অবকাঠামো উন্নয়ন এবং কাজ করেছেন, এটার জন্য মানুষ বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম, আমাদের শেখ হাসিনাকেই চাই, আমরা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চাই।
আমি বিশ্বাস করি কোটি কোটি মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আন্দোলন করবে, সংগ্রাম করবে। যারা মনে করে শেখ হাসিনা বাংলাদেশে আর আসবেন না, তারা তাদের আগের জায়গায় আমি একটু নিয়ে যেতে চাই। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা কিন্তু ফাঁসির রায় দিয়েছিল, কবরও করেছিল। উনি কিন্তু সেখান থেকে ফিরে এসে আমাদেরকে একটি স্বাধীনতা, সার্বভৌমত্ব দিয়েছেন। তার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এদেশের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের মানুষের যে অর্থনৈতিক মুক্তি, বিশ্বের মানচিত্রে বাঙালি জাতি হিসাবে যে আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন, ইনশাল্লাহ সেই স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ জয় আমাদের হবে, বিজয় আমাদের হবে। এবং এই স্বাধীনতার মাসে আপনাদের এই অনুষ্ঠানের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি 30 লক্ষ মানুষ যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, 3,52,000 যাদের সর্বসম্ভ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এবং আজ অবধি বাংলাদেশের জন্য, বাঙালিদের জন্য 51 ভাষা আন্দোলন থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন, প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এই 5ই আগস্টে যারা হত্যাকাণ্ড এবং শহীদ হয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আনোয়ারুজ্জামান ভাই। আমাদের আমি দুঃখিত যে আমি আসলে অনেকে সবাই শুরুতে এসছেন, তো আমি একটু শের ভাইকে, প্রফেসর ওমর শের, উনি চলে যাবেন, ওনার একটা কাজ আছে। আপনারা যদি কিছু মনে না করেন, আমি শের ভাইয়ের কথাটা শুনে তারপরে আমি আপনাদের জামিল ভাই, মিলু ভাই এবং আমাদের আম, আম, গোলাম মোস্তফা ভাইয়ের কথা শুনবো। শের ভাই, এরবার বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা শের ভাই। ধন্যবাদ লোপা, ধন্যবাদ ডক্টর আওয়াল। আজকের আহ, সবার শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত সুধীবৃন্দ এবং যারা এখানে উপস্থিত আছেন, এবং আমার দুই সহযোদ্ধা, আরও অনেক হয়তো ছিলেন আমি জানি না, রাজ্জাক ভাই এবং নুরনবী ভাই, চলে গেলেন ওনারা, তাদের প্রতি সম্মান দিয়ে আমি আজকের এইখানে কিছুটা অল্প স্মৃতিচারণ করব। যদিও সবাই স্মৃতিচারণ করে গেছে, বদরুল হাসান সাহেব খুব সুন্দরভাবে স্টার্ট করেছেন 6 দফা দিয়ে, আমি 6 দফার সামারিটা বলবো। তার আগে আমি বলবো আমার দুইটা বই আছে যেটা প্রথম প্রজন্মরা দেখতে পারে, স্পিচেস অফ বঙ্গবন্ধু ও ভাষণ, বাংলাদেশের ভাষণ সমূহ। এই দুইটা বইয়ের যদি আজকে তরুণরা পড়তে পারে, এই বইয়ের মধ্যে 6 দফা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে এবং প্রত্যেকটা ভাষণ দেওয়া আছে, বঙ্গবন্ধুর প্রত্যেকটা ভাষণ লিপিবদ্ধ করা আছে। একটা 2021 সালে পাবলিশ হয়েছে বাংলাদেশের ভাষণ সমূহ, আর 2023 সালে পাবলিশ হয়েছে স্পিচেস, সিলেক্টেড স্পিচেস অফ বঙ্গবন্ধু, ইংরেজিতে। এটা বিদেশি প্রজন্মের, বাঙালি প্রজন্মের জন্য আমি এটা লিখেছি। মার্চ মাস আমাদের জীবনে একটি ঐতিহাসিক মাস। এই মার্চ মাসের, যেটা নবী ভাই বলে গেছেন, আমি রিপিট করব না, 1 মার্চ থেকে 26 মার্চ আমাদের জীবনে একটা বিশিষ্ট জীবন এবং এর সাথে অঙ্গাঙ্গিভাবে আমি জড়িত। আমি 1 মার্চেতে দেখেছি কিভাবে আমাদের সংগ্রাম শুরু। আসলে 1 মার্চ না, এটা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকেই এবং তারও আগের থেকেই। আমি 66 আন্দোলনের সাথে জড়িত ছিলাম, 67, 68, 69 সালে, 71 সালে, এবং সেই 6 দফাটাকে, আন্দোলনটাকে 11 দফা করা হয়েছিল, করে পরবর্তীতে আমরা 71 সালে চলে এসেছি। তো আমি খালি 25 মার্চ নিয়ে একটু কথা বলবো, যে আজকে প্র্যাকটিক্যালি 24 মার্চ ক্যানাডাতে, 25 মার্চ একটু পরেই হবে, কয়েক ঘন্টা পরেই 25 মার্চের, বাংলাদেশ অলরেডি 25 মার্চ হয়ে গেছে। সেই হিসাবে আমি বলবো আজকে একটা গণহত্যা দিবস। সেই দিবসটাকে বাটপার ইউনুস বাতিল করেছিল গত 1.5 বছর ধরে, সেটা আমরা করতে পারিনি। এবং এই সরকারও, আবার রাজ্জাক ভাই বলে গেলেন একটু আগে যে তারা 1 মিনিটের অন্ধকার করতে চেয়েছিল, তারপরে সেই প্রজ্ঞাপনটাকে তারা আবার উইথড্র করে নিয়েছে। যাই হোক, এই 11:30টার সময় সার্চ লাইট অপারেশন শুরু হয়, কিন্তু আমি তার আগের থেকেই গোলাগুলি শুরু হয়েছিল। আমি 10:30টা কেন বলেছিলাম, ইকবাল হলে যখন আমরা ছিলাম সেদিন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইকবাল হলে যখন আমরা ছিলাম, ইকবাল হল মানে এখন বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল, ইকবাল হল থেকে যখন আমি বেরিয়ে আসলাম, আমরা আগে 100 ধানমন্ডি থাকতাম, পরবর্তীতে আমরা পল্লবী মিরপুরে চলে গেছিলাম ওই 70 সালের শেষের দিকে। আমি সংগ্রাম পরিষদে তখন জেনারেল সেক্রেটারি হয়েছিলাম পরে। তো
ওইখানে আমি যখন একটা স্কুটার বা আজকালকার সিএনজি, তখনকার বেবি ট্যাক্সি নিয়ে আমি যখন ইকবাল হল থেকে যাচ্ছিলাম, কিন্তু পারতপক্ষে তখন সেই ইয়ের বেবি ট্যাক্সি ড্রাইভার কি কারণে যেন এয়ারপোর্ট রোড আছে, যেটা তেজগাঁও রোড, সোনারগাঁও, যেখানে সোনারগাঁও আজকে অবস্থিত আছে, তার একটু আগে আমরা যখন যাচ্ছি তখন বললো যে স্যার দেখেন ওখানে কয়েকজন লোক মরে পড়ে আছে, ওদের গুলি চালানো হয়েছে। তো দেখতে সত্যি সত্যি রিক্সা এবং কয়েকটা ঠেলা গাড়ির উপরে বেশ অনেকগুলা বডি পড়ে আছে। তখন বাজে কিন্তু রাত্রি 10টা 45 মিনিট। সেই জন্য আমি মনে হচ্ছে 10:30 থেকে গোলাগুলির আওয়াজ আমি পাচ্ছিলাম, কিন্তু গোলাগুলি কোথায় শুরু হয়েছে প্রথমে এটা বলা মুশকিল। যদিও নুনবী ভাই বলে গেলেন শাহবাগের মোড়ে উনি প্রত্যক্ষদর্শী, ওনাকে মেশিন গানের আওয়াজ উনি পেলেন, ওখানে অনেকে মারা গেছিল, এটা সত্যি কথা। ওরা অলরেডি আমাদের কাছে খবর এসেছিল। তো আমি কোনো মতে বাসায় এসে পৌঁছালাম, তখন অলরেডি 11:15 বেজে গেছে। আমি তখন যে টাইমে যতক্ষণে আমি পল্লবীতে এসে পৌঁছলাম, তখন তো ওই সময়কে যারা বদরুল ভাই বা আওয়াল ভাই এবং অনেকে যারা আছেন তারা বুঝতে পারবেন যে ওই সময় অনেক সময় লাগতো আসতে মিরপুরে ধানমন্ডি ইকবাল হল থেকে, তাই না? তো আমি যখন এসে পৌঁছলাম 11:15 বাজতে, তার একটু পরেই আরও গোলাগুলির আওয়াজ খুব তীব্র হয়ে গেল। যেহেতু ক্যান্টনমেন্ট খুব কাছে, আমরা বুঝতে পারছিলাম যে কিছু হচ্ছে। এখানে একটা আমার নিজস্ব ব্যক্তিগত একটা অভিজ্ঞতা করবো। 26শে মার্চ যে বঙ্গবন্ধু ডিক্লেয়ার করেছে, এটা সবাই জেনে গেছে, তখন আমরাও জেনে গেছি যে এই বঙ্গবন্ধু ডিক্লেয়ার। আমার কাছে তো 7ই মার্চের ডিফ্যাক্টো ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন মনে করি আমি সবসময়, সারা জীবন আমি ডিফ্যাক্টো। ডিজুর ডিজুর যেটাকে বলে লিগাল ওয়েতে, ডিজুর লিগাল ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশনটা হয়েছে 26শে মার্চ 12টা 1 মিনিটে, সাইকেল স্টাইল করে বঙ্গবন্ধুর বার্তাটা যেভাবে ক্ষীণভাবে যেভাবে যাও গেছে, ওটা অনেকেই জানে। এবং 27শে মার্চ জিয়াউর রহমান অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান যে ডিক্লেয়ার করে, তাহলে 27শে মার্চে যদি হয় সেটি ঘোষণা করে থাকে, সেই 27শে মার্চের ঘোষণাটা খুব অল্পভাবে শোনা গেছে। সেখানে সেই 27শে মার্চ, তার 27শে মার্চ কেন স্বাধীনতা দিবস না, 26শে মার্চ কেন স্বাধীনতা দিবস পালন করে? আচ্ছা, যারা বিএনপির এরা ইতিহাস বিকৃতি করতেছে, ইতিহাসবিদ যতই ইতিহাস বিকৃতি করতে, বিকৃতির ইতিহাস থাকতে পারে না। দ্বিতীয়, এর পরবর্তীতে যেটা আমি বলবো, 26শে মার্চ সকালবেলা, বাংলাদেশ সময় সকালবেলা, মানে অ্যারাউন্ড 9টা 10টার দিকে, আমার পল্লবীর বাড়ির দুই সাইডে দুইটা গেট ছিল, দুইটা গেট, এবং আমাদের প্রায় 1 বিঘা জমির উপর বাড়ি ছিল ওটা, এই ইস্টার্ন হাউজিং লিমিটেডের ওই এলাকাতে, জহুরুল ইসলামের। তো ওইখানে প্রথম গেটটাতে কাদের মোল্লার নেতৃত্ব থেকে কিছু বিহারি এবং কিছু বাঙালি সহ এসে 26শে মার্চে তারা আমার বাড়ি মানে ঘেরাও করে করে গেটের সামনে বলে হাম সেলিম কো মাংতা হ্যায়। যদিও আমার যমজ ভাই ছিল, সেও একজন ফ্রেশার্স ফ্রিডম ফাইটার ছিল সেক্টর 2-তে, আমিও সেক্টর 2-তে ছিলাম, পরবর্তী বিএলএফে জয়েন করি। সে সেলিম কো মাংতা হয়, কারণ আমাকে কেন চাচ্ছে তারা, কাদের মোল্লা বলতে আমার সেলিমকে চাই, অন্য কাউকে চাই না। তো আমি তখন পিছনের দরজা দিয়ে অন্যদিকে ইটের ভাটার দিকে চলে গেছিলাম, পিছনে ইটের ভাটা ছিল। তো আমি আওয়ামী সংগ্রাম পরিষদ 7ই মার্চে ঘোষণা দিলেন বঙ্গবন্ধু যে তোমরা দুর্গ গড়ে তুলো এবং আওয়ামী সংগ্রাম পরিষদ তৈরি করো। সেই আওয়ামী সংগ্রাম পরিষদ আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, এবং 70 ডিসেম্বর ইলেকশনের সময় আমি আবার আওয়ামী লীগের পোলিং এজেন্টও ছিলাম ওখানে মিরপুরের। সো সেই হিসাবে আমি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম। 1966 সালে ছাত্রলীগের সাথে জড়িত, তার পরবর্তীতে আমি আওয়ামী লীগের সাথে জড়িত হয়েছি। তো আমার এই যে আমাকে তারা তালোয়ার, চকচক তালোয়ার দেখতেছি, হাতে তালোয়ার নিয়ে ঘুরতেছে, তখন অলরেডি আমার যে প্রেসিডেন্ট ছিল, ওনার নামও জিয়া ছিল, জিয়াউল হক নাম ছিল ওনার, ওনাকে অলরেডি জবাই করে ঠিক আমার যে গলিটা ছিল 11.5 নম্বর গলি বলে ওটাকে পল্লবীর, ওই কর্নারে বাড়িতে থাকতেন উনি 5-এর র্যাকে, তো ওনাকে ওখানে গুলি করে জবাই করে দিয়েছে ওরা। তো ওটা 26শে মার্চের ঘটনা বলছি, কিন্তু 26শে মার্চের ঘটনা। তারপরে তো আমরা কোনো মতে চলে গেলাম, বাঁচলাম। তারপর কারফিউ উইথড্র হলো 27শে মার্চ, আর 27শে মার্চে আমরা গাড়ি করে কোনো মতে পালিয়ে ধানমন্ডিতে আসলাম। সবুর খানের দুইটা বাড়ি পরে দুইটা বাড়িতে উঠেছিলাম। উনি কোয়েটের কথা বললেন, কোয়েটাতে তখন কোয়েটার থেকে মহসিনুল হক সাহেব নামে জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশের এক লোক ছিলেন, আমার বড়দুল ভাই ছিলেন মেজবাউদ্দিন আহমদ, তখন জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশের ডিডিজি ছিলেন। আমরা ওইখানে ধানমন্ডিতে ওই বাড়িতে গিয়ে উঠলাম। তার পরবর্তীতে ওনার মসিনুল হক সাহেব এবং যাদের কথা বল, ওনার বাবা মেজবাউদ্দিন আহমদ, মেজবাউদ্দিন আহমদ দুইজনই পরবর্তী ডিরেক্টর জেনারেল হয়েছিলেন। হ্যাঁ, ডিরেক্টর জেনারেল ছিলেন, দুজনেই ডিরেক্টর জেনারেল ছিলেন, এবং মেজবাউদ্দিন আহমদ আমার দুলাভাই ছিলেন। তো আমরা যখন ওখানে আসলাম, তো ওই ধানমন্ডিতে আসার পর তো সবাই আমাকে গার্ড দিয়ে রাখতেছে। মসিনুল হক সাহেব বলতেছে, শুনো আমরা দুলাভাই আমি কোথাও যাচ্ছি না, কই না তুই পালিয়ে যাবো।
ওনাদের ভয় ছিল আমি পালিয়ে যাবো। তো আলটিমেটলি গেছিলাম, সেটা গেলাম এপ্রিল মাসের মাঝামাঝি। তো তখন আমার মা তখন আমাকে দখল করে। যাই হোক, এটা হচ্ছে আমার ইতিহাস, ব্যক্তিগত স্মৃতিচারণ। এরপরে আমি বাকিগুলো বলবো না, কারণ এই নবী ভাই সব বলে গেছেন। ওই ওই প্রত্যেকটা ইতিহাসের সাথে আমি জড়িত আছি, পয়লা মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত। তো আমি যেটা দেখি, আমি নিজের একটা লেখার থেকে একটা একটা অংশ পড়ছি। 25শে মার্চে কালো রাত্রি গণহত্যাটাকে আমি 4টা ভাগে ভাগ করেছি। যে 4টা ভাগে ভাগ করেছি, প্রথম হচ্ছে অপারেশন সার্চ লাইট, যেটা মানে মতান্তরে আছে 10:30, কেউ বলে 11:30। ওইটা আমি শুরু হয়েছে, আমরা প্রত্যক্ষদর্শী হিসাবে, যেটা আমার কানের মধ্যে গুলি বাজছে এখনও আমি স্মৃতি দেখি। সেই 54-55 বছর আগে, তখন আমার বয়স 21-22 বছর বয়স আমার তখন। হ্যাঁ, আমি অপারেশন সার্চ লাইটটাকে একটা পয়েন্ট যে 5টা ভাগে ভাগ করেছি আমি গণহত্যা দিবসটাকে। অপারেশন সার্চ লাইট শুরু হয় গণতান্ত্রিক নির্বাচিত ফলাফল উপেক্ষা করে পূর্ব বাঙালি সাহিত্য শাসন আন্দোলনের এবং আওয়ামী লীগকে দমন করার জন্য 1971 সালের 25শে মার্চ পশ্চিম পাকিস্তানিরা রাত্রি 10:30 থেকে 11:30-র মধ্যে সামরিক বাহিনী পুরা ঢাকা শহরের উপর ঝাঁপিয়ে পড়ে। এদের লক্ষ্যবস্তু কি ছিল? টার্গেটস, হু আর দ্য টার্গেটেড পিপল? পাকিস্তানি সেনাবাহিনীর স্থানীয় রাজাকারের মিলিশিয়া, যাদেরকে আমি মিলিশিয়া বলছি, তার মানে রাজাকার বাহিনী, সাথে নিয়ে বাঙালি বুদ্ধিজীবী, ছাত্র, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেসামরিক নাগরিক লক্ষ্যবস্তু করেছিল, যাদেরকে পাকিস্তানিরা ঐক্যের জন্য হুমকি হিসেবে দেখা হতো। এটা আমার 2 নম্বর পয়েন্ট। আমার 3 নম্বর পয়েন্ট ছিল সহিংসতার মাত্রা। কিভাবে সহিংসতাটা হয়েছে, এটা আজকের প্রজন্মকে বুঝতে হবে। মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা বলে, অনেক রিসার্চার অনেক কিছু বলে। পিএইচডি স্টুডেন্টরা আমার জানার মতে কয়েকজন ম্যানিটোবাতে পিএইচডি করতেছে এইসব নিয়ে। এখনও আমি একজন সুপারভাইজারও ছিলাম। সো পিএইচডি থিসিসেও অনেক সময় তারা আমাকে জিজ্ঞেস করে 30 লক্ষটা কি সত্যি কথা কিনা। কিন্তু 30 লক্ষ যে সত্যি কথা, এটা ডক্টর কামাল হোসেন তার নিজের বক্তব্যতেও বলেছে। 3 মিলিয়ন বলা হয়েছিল। রেজাউল করিম হাই কমিশনার ছিলেন ইংল্যান্ডে, যখন ব্রিফিং দিতে এসেছিলেন হিথ্রোতে, তা ওই গাড়িতে করে যখন যাচ্ছে, তখন বঙ্গবন্ধুকে ওইটা ব্রিফিং দেওয়া হয়েছিল। ওই ব্রিফিংয়ের মধ্যে কিন্তু বলা হয়েছিল 3 মিলিয়ন। বঙ্গবন্ধু ওয়াজ কারেক্ট। এটা 30 লক্ষ লোকের মানে তারা গণহত্যা করেছিল সেতে। আবার 3 লক্ষ লোককে মারা হয়েছিল 25শে রাত্রে। এইটা অনেকেই ভুলে না, অনেকে বলে 20,000 30,000, 20,000 30,000, 3 লক্ষ শুধু একমাত্র ঢাকা শহরেই মারা হয়েছিল সেদিন। এর ফলে ব্যাপক বাস্তুচ্যুত হয়, মানে ঘরবাড়ি তাদের হারিয়ে যায়, এবং অনেকের ফরিদপুর সহ বহু জায়গাতে তখন আগুন লাগানো হয় বাড়ি ঘরে। একটি গুরুতর মানবিক সংকট তৈরি হয়। এটা একটা বড় মানবিক সংকট। আমার পরবর্তী পয়েন্ট হচ্ছে, এটা পরিকল্পিত ধর্ষণ। 2 লক্ষ মা বোনদের ধর্ষণের কথা আমরা সবসময় বলি, কিন্তু এই পাকিস্তানি বাহিনীরা পরিকল্পিতভাবে ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল, এবং আনুমানিক 2 লক্ষ থেকে 4 লক্ষ নারী পরিকল্পিতভাবে সহিংসতার শিকার হয়। এটা লিপিবদ্ধ আছে, যে বদুল হাসান সাহেব একটু আগে বললেন, ডেভিড নোয়াসের বইতে, অনেকের বইতেই আছে এটা। এবং বাঙালি বা ভারতীয় কোনো রিসার্চার না, সমস্ত আমেরিকান অথবা ক্যানেডিয়ান বা অস্ট্রেলিয়ান রিসার্চাররা এটা রিসার্চ করে বাইর করেছে। আজকে জেনোসাইড নিয়ে, এই গণহত্যা নিয়ে আজকে মার্কিন কংগ্রেসে এটা একটা বিল উত্থাপন হয়েছে। এটা যে একটা কত বড় ওয়ার, এটার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন যিনি, ছেড়েছে শারিয়ার কবির ভাই, যিনি আছে জেলে আছে, অবৈধভাবে জেলে তাকে ঢুকিয়ে রাখা হচ্ছে। তার পরবর্তীতে মফিদুল হক এটা নিয়ে কাজ করেছে। এবং আমি ব্যক্তিগতভাবেও আমি অনেক এমপি এবং আমাদের এখানে কানাডার সেনেটরদেরকে লিখেছি, অন্য বিভাগ এর সাথে জড়িত ছিলেন, যে জেনোসাইডটাকে ইন্টারন্যাশনাল রিকগনাইজ করা হোক। এর মাঝে এসে অ্যালবেনিয়া এটা করে নিয়েছে। হ্যাঁ, কিন্তু সেই জন্যে আমরা চাচ্ছি ইন্টারন্যাশনালভাবে এটা করা হোক। এইটা একটা বক্তব্য আমার কথা। এবং সর্বশেষে আমি যেটা বলেছি, বর্ণবাদী আদর্শ। পাকিস্তানিরা বাঙালিদেরকে কখনোই ভালো চোখে দেখেনি। তারা আমাদেরকে সবসময় তাদের নেতৃত্ব এবং সৈন্যরা প্রকাশ্যই বাঙালিদেরকে জাতিগতভাবে নিকৃষ্ট বলতো এবং অমানুষ বলতো, এই হিসেবে দেখতে চায়। এই নৃশংসতা, মানে এই অ্যাট্রোসিটির সহজতর করেছিল এই একটা কারণেই, যে তারা আর্মিদের মধ্যে, বেলুচিদের মধ্যে করেছিল। এখানে একটু ব্যক্তিগত স্মৃতি করি। ওই
মাসের যে আমরা মুক্তিযুদ্ধে গেলাম, 9 মাসে যে স্বাধীনতা হলো ভারতের সাহায্যে দ্বারা, লক্ষ লক্ষ কোটি কোটি লোককে যে তারা সাহায্য করলো আমাদেরকে, দিয়ে ক্যাম্প করে ওই কলকাতাতে এবং মেঘালয়তে এবং আরও মালদাতে এবং অন্যান্য সেক্টর বর্ডার সাইডে, ওই প্রথম স্তরে। তার পরবর্তী যখন আমরা ইন্ডিয়ান আর্মির ফোর্স যখন ট্রেনিং দিল, তো আমার যমজ ভাই শামীম শের, ওর নাম ছিল রবিন নামে, মানে ছদ্মনামে, একটা অপারেশন করতে গিয়ে ইন্দিরা রোড তেজগাঁর ওখানে একটা কনভয়কে অপারেশন করতে গিয়ে ধরা পড়েছিল তারা 11 জন। বা ভারত ভারতপক্ষে তাকে ফ্যানে ঝুলিয়ে তার গায়ের পুরে বরফের পুরে শুয়ে এবং হাতের কোনায় কোনায় ইলেকট্রিক শক দিয়ে তাকে অত্যাচার করা হয়েছিল, জানতে তার কমান্ডারকে সে কোথা থেকে কীভাবে মুক্তি এসছে, মুক্তি ফৌজ। কিন্তু সে একটু অ্যাক্টিং করে, একটু পাগলের মতন অ্যাক্টিং করে সে বের হয়ে এসেছিল একজন বেলুচি ক্যাপ্টেনের সাহায্যে। সে তাকে থানায় পৌঁছে দিয়েছিল। থানার অফিসার ইনচার্জ তখন ছিলেন, ওটা ছিল নভেম্বর মাসে, সরি অক্টোবর মাসে, রোজার মধ্যে, রোজা 2 নম্বর, তেসরা রোজার থেকে 18 রোজাতে। তো উনি ওই ওসি ছিল আমাদের একজন আত্মীয়, উনি আমার মার কাছে নিয়ে এসেছিলেন। পরে এসে এটিএম হায়দার, কর্নেল এটিএম হায়দার, পরে তখন উনি ছিলেন ক্যাপ্টেন, এবং আমাদের যে কমান্ডার ছিলেন ওনাদের কাছে এসে আইটিএম হায়দার আমার মার কাছে করে নিয়ে চাইলো যায়। তারপর আমার সাথে যখন দেখা হলো, আমি বললাম যে আমি তখন বিএলএফ এ জয়েন করে গেছি। কারণ তখন আব্দুল কুদ্দুস মাখন ভাইয়ের কথা যে বলে গেলেন, নুরনবী ভাই, মাখন ভাই এবং মনি ভাই দুজনেই আমাকে কনভিন্স করেছিল, তুই লেখালেখি করিস, তুই চলে আয় বিএলএফ এ আয়। তো আমি বিএলএফ এ যখন জয়েন করেছিলাম, বিএলএফ এ জয়েন করার একটাই কারণ ছিল যে আমরা বঙ্গবন্ধুকে আপহোল্ড করব। তাজউদ্দিন সাহেবের বক্তব্য আমরা শুনতাম, তাজউদ্দিন সাহেবের দেখতে দেখে অনুপ্রাণিত হতাম। হ্যাঁ, তো যাই হোক, আমি সময় আর নিব না, সময় শর্ট করে নেব। আমাকে শর্ট করতে বলা হয়েছে অনেক আগেই, আমি একটু শর্ট করে নিই। আমি এটা বলবো, আজ 26শে মার্চে যে স্বাধীনতা করতেছি, 56তম স্বাধীনতা, এবং 55তম যে 55 বছর হলো স্বাধীনতার আমাদের, এটা আমি আমাদের প্রজন্মের কাছে আছে। আমি বলবো আজকের এই দিনে আমাদের অঙ্গীকার করতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সুখী ও সমৃদ্ধি সোনার বাংলা গড়ে তোলার জন্য। তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান, তাদের কাছে আমার আহ্বান থাকবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানুন এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত করুন। আপনারা বই পড়ুন, বই অনেকেই লিখেছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে লিখেছি 2টা বই, এবং আরেকটা বই আসতেছে খুব জলদি, এবং সেটা যে কোনো লাইব্রেরিতে পাওয়া যায়। আমি চেষ্টা করতেছি বইগুলোকে অ্যামাজনের মাধ্যমে যেন পাওয়া যায়, এবং পিডিএফ ভার্সন আমরা অলরেডি আপলোড করবো উইদিন নেক্সট 7 ডেজের মধ্যে। এবং আমি এইভাবে তাদেরকে আহ্বান করতেছি, আসুন বিভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাই। এই এইটা আহ্বান যাচ্ছে আছে তরুণ সমাজের প্রতি। আমি আরেকটা এখানে বলবো, আজকে ইতিহাস বিকৃতি হচ্ছে অনেক। ইতিহাস বিকৃতি শুরু হয়েছে একে খন্দকারের বই দিয়ে, জয় বাংলা জয় পাকিস্তান নিয়ে। সেই ইতিহাস বিকৃতির প্রোটেস্ট আমি করেছি। আমার এই লিপিবদ্ধ লেখা বেশ কয়েকটা বিডি নিউজ, বাংলাদেশ নিউজ.com বা বিডি নিউজে পাবলিশ হয়েছিল, এবং এটা একটা বইতেও আছে, আমাকে কোট করেছে অনেকে। তো এই ইতিহাস বিকৃতি হতে থাকলেও কিছু যায় আসে না, কারণ সঠিককারের ইতিহাস আমরা যারা আসলে বেঁচে আছি, 80-র কাছাকাছি বয়সে চলে আসছে, আমরা 76+ হয়ে যাচ্ছি, আমরা জানি কিভাবে ইতিহাস তৈরি হচ্ছে। আমরা প্রত্যক্ষদর্শী ইতিহাসের। হয়তো আর কিছুদিন পর আর কেউ বাঁচবে না, কিন্তু সেই ইতিহাস থাকবেই। সেই ইতিহাস কখনো বিকৃতি যে যত বিকৃতি করতে চেষ্টা করুক, সত্যকার ইতিহাস থাকবে। যে একটু আগে এ কে এম উল্লাহ বোধহয় আনোয়ারুজ্জামান সাহেব বলে গেলেন, না কে যেন একজন বললেন যে দি ক্রাইসিস ইন ইস্ট পাকিস্তান বলে একটা শ্বেতপত্র বাড়িয়েছিল, হোয়াইট, বদরুল হাসান ভাই বললেন বোধহয়, হ্যাঁ বদরুল হাসান সাহেব বললেন যে শ্বেতপত্র পাঠিয়েছিল, সেই শ্বেতপত্রের মধ্যে বলাই আছে শেখ মুজিবুর রহমান ইজ দ্য অনলি ওয়ান হু ডিক্লেয়ার্ড ওয়ান। এছাড়া এখানে আমি অ্যাড করতে চাই সিবিএস এর ওয়াল্টার ক্রঙ্কাইট, আপনারা যদি আর্কাইভগুলো দেখেন, ওয়াল্টার ক্রঙ্কাইট 26শে মার্চ আমেরিকান পাবলিককে জানাচ্ছে ইস্ট পাকিস্তান, শেখ মুজিবুর রহমান has declared independence to ইস্ট পাকিস্তান। সেখানে জিয়াউর রহমানের নাম আসে নাই, সেখানে আমাদের বেলাল ভাইয়ের নাম আসে নাই, সেখানে হান্নান ভাইয়ের নাম আসে নাই, কারোর নাম আসে নাই, শেখ মুজিবুরের নাম মিশ্রিত। তো শেখ মুজিবুর রহমান একমাত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একমাত্র ব্যক্তি যে এইটার মানে একমাত্র প্রতিষ্ঠাতা ব্যক্তি যে বাংলাদেশকে স্বাধীনতা নিয়ে এসছে। এইটা আরেকটা জিনিস এখানে আমি বলবো, প্রজন্ম যে রেকর্ড হচ্ছে, দেশবাসীর উদ্দেশ্যে বলবো, বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগকে আনে নাই, বাংলাদেশ বঙ্গবন্ধুকে আনে নাই। বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ মিলে বাংলাদেশ তৈরি করেছে।
এইটা ব্রেনের মধ্যে ঢুকাতে হবে আজকের প্রজন্মকে। আজকে জেনজি যারা মানে মিসগাইডেড হয়ে গিয়ে তারা উল্টা পাল্টা কথা বলতেছে, যারা অভদ্রভাবে কথাবার্তা বলে, তাদের মধ্যে বোঝা উচিত বাংলাদেশটা আকাশ থেকে পড়ে নাই। বাংলাদেশে আমরা সংগ্রাম করেছি, আমার কানের পাশ দিয়ে গুলি চলে গেছে, তারপরেও আমি বেঁচে আছি। আজকে আমি যারা মরে গেছে তো মরেই গেছে, আমার ভাই মারা গেছে, ওকে, আমার বোনরা অনেকে মারা গেছে, কিন্তু তারা তো দেশের জন্য স্যাক্রিফাইস করেছে। এই স্যাক্রিফাইসটা কে করে দেবে? আর এই যে বর্তমান সরকার, এটাকে আমি অবৈধ ইলেকশন বলি সবসময়, নির্বাচন। এই যে অবৈধ ইলেকশন করে যে সরকার হয়েছে, এখানে এখন স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি মির্জা ফখরুল এরা বলে যে জুলাই যোদ্ধাদের সাথে মুক্তিযোদ্ধাদের তুলনা করে, যেটা রাজ্জাক ভাই একটু আগে বলে গেছে, আমি রিপিট করতে চাই না ওটা। তো এটা তো অসম্ভব কথাবার্তা। জুলাই যোদ্ধাতে কিছু নাই, জুলাই যোদ্ধা বলে কিছু নাই, তারা একটা সরকারের পতন ঘটিয়েছে। সরকারের পতন ঘটানোর মধ্যে এখানে কোনো মুক্তিযুদ্ধ হয়নি, কোনো কিছু হয়নি, এটা নতুন কোনো স্বাধীনতা হয়নি। স্বাধীনতা করেছি আমরা স্বাধীনতা নিয়ে এসেছি, আমরা স্বাধীনতা নিয়ে এসেছি এবং বঙ্গবন্ধুর নেতৃত্ব থেকে নিয়ে এসেছি। এবং তাজউদ্দিন সাহেব পুরা 9 মাস, নজরুল ইসলাম সাহেব পুরা 9 মাস, ক্যাপ্টেন মনসুর আলী পুরা 9 মাস, এমনকি খন্দকার মোস্তাকও পর্যন্ত যখন বক্তৃতা দিতেন আমাদের সামনে, আমরা তাদের বক্তৃতা শুনেছি, তারা বঙ্গবন্ধুর নামটা সবসময় নিয়েছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, এইটাই বলবো। আর আমি সময় নেব না, আমি আশা করতেছি আমরা ফিরে আসব, আমাদের ঐক্য এবং ধৈর্য এবং প্রজ্ঞা দিয়ে আমাদেরকে ফিরতে হবে, এটাই আমি আশা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা। ধন্যবাদ।